ঢাকার অদূরে একটি ছায়া সুনিবিড় অফুরন্ত মনোমুগ্ধকর পরিবেশে একটি গ্রাম অবস্থিত। এই গ্রামটির যেমনি আছে ঐতিহ্য, সম্ভ্রান্ত ইতিহাস, পারস্পরিক আন্তরিকতার বন্ধনে বসবাসের সুন্দর এবং মিষ্ট সামাজিক বন্ধন, সেই সাথে এই গ্রামটিতে রয়েছে এক দুর্বিষহ যন্ত্রণার এবং দুঃখ কাতর কিছু স্মৃতিচিহ্ন, যা মানুষকে শুধু ব্যথিতই করে না, অন্তরের গভীর থেকেই সেই সকল স্মৃতিচিহ্নগুলো দেখলে মন বিষণ্ণ হয়ে যায়। আজকে আমরা যাচ্ছি ঢাকার অদূরে বিরুলিয়া নামক একটি গ্রাম। এই গ্রামের কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা বা কিছু সুখ ও দুঃখের ইতিহাসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত ও পরিচিত করতে। পঞ্চবটি থেকে অদূরেই বিরুলিয়া ব্রিজ, এবং এই বিরুলিয়া ব্রিজের এক প্রান্ত থেকেই নেমে গেছে এই রাস্তাটি, যেটি বিরুলিয়া গ্রামের দিকে গিয়েছে। এবং একটি বিষয় জানা উচিত, সেটি হচ্ছে এই বিরুলিয়া গ্রামটি অত্যন্ত প্রাচীন একটি গ্রাম, এবং এই বিরুলিয়া গ্রামের উপর ভিত্তি করেই আশেপাশের প্রায় 29টি গ্রাম পরিচিত, এবং সেই সকল গ্রামগুলোর আলাদা আলাদা বর্তমানে স্বকীয় নাম থাকলেও অধিকাংশ লোক পুরো অঞ্চলটিকে বিরুলিয়া নামেই চেনে। কিন্তু মোট এবং সত্যিকার এবং আসল বা সঠিক গ্রামটি হচ্ছে বিরুলিয়া গ্রাম, যেই গ্রামে আমরা এখন যাচ্ছি। পথিমধ্যে আমাদের সাথে পরিচিত হলাম একজন সনাতন ধর্মের সম্মানিত আমাদের মুরব্বী বা কাকা বাবুর সাথে, সেই সাথে একজন ইসলাম ধর্মের ধর্মাবলম্বী এক ভাইয়ের সাথে। আমরা হাঁটতে হাঁটতে বিরুলিয়া গ্রামে ঢুকতেই বা প্রবেশদ্বারেই পেলাম একটি অত্যন্ত প্রাচীন বা পুরনো স্থাপনা। এই স্থাপনাটি এখনো বসবাসযোগ্য, এবং এই স্থাপনাটির সঠিক মালিক কে ছিলেন বা কারা বসবাস বর্তমানে করেন, এই বিষয়ে সঠিক তথ্য আমরা কারো কাছ থেকেই পাইনি। এবং এই স্থাপনাটি আমরা কিছুক্ষণ দেখলাম ঘুরে ঘুরে, বাট ভিতরে গেলাম না, কারণ হচ্ছে এখানে বর্তমানে যারা বসবাস করেন তাদের পক্ষ থেকে এন্ট্রি অ্যালাউ না। তো আমরা এখানে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করলাম যে এই বাড়িটির মূলত কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন, বাট কেউই সেটার সঠিক তথ্য দিতে পারেননি। আমরা এরপর গ্রামের ভিতরের দিকে হাঁটতে শুরু করলাম। গ্রামটি খুব বিশেষ বড় নয়, এবং ভিতরের রাস্তাগুলো খুব বেশি প্রশস্ত নয়, মোটামুটি কার্পেটিং বা চলাচল উপযুক্ত। এই মোড়ে একটি দোকান রয়েছে, মুদি দোকান, ইউসুফ জেনারেল স্টোর। এই দোকান থেকে কেন হাইলাইটস করলাম, তার কারণ হচ্ছে এই দোকানের এখান থেকেই বাম দিকে চলে গেলেই বিরুলিয়া আসলে মূল গ্রামের যেই প্রাচীন বা ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো সহজেই দেখা যায়, এবং এই একটি মাত্র রাস্তা দিয়েই সেখানে প্রবেশ করা যায়। আমরা যে এখন বাড়িটি দেখছি, এটির ইতিহাসও আমরা জানি না, শুধু বর্তমানে এটি মেম্বার বাড়ি নামে পরিচিত। কিন্তু এই বাড়িটিতেও প্রবেশ নিষিদ্ধ বা প্রবেশ করার অনুমতি ছিল না, এবং এই বাড়িটির ভিডিও ধারণের অনুমতিও ছিল না। আমরা সেখান থেকে বিতাড়িত হওয়ার আগেই যতটুকু ভিডিও করতে পেরেছিলাম ততটুকুই দেখানো সম্ভব হলো। কেন কি কারণে এই বাড়িটির ভিডিও করা গেল না বা ভিডিও করা নিষিদ্ধ আছে সে বিষয়টি আমার জানা নেই, এবং আমি এটাকে জানার খুব বেশি চেষ্টাও করিনি, কারণ হচ্ছে এটা আঞ্চলিক বিষয় এবং প্রভাব প্রতিপত্তির বিষয়। এটি যারা যেভাবে আছেন হয়তোবা কোনো না কোনোভাবে তাদেরই এখন বর্তমানে, কিন্তু কেন কিভাবে আছেন সেটা তারাই ভালো বলতে পারবেন। এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম।
কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের সামনে একটি পুরাতন বাড়ি চোখে পড়ল, এবং এই বাড়িটির সঠিক ইতিহাস সেটিও আমাদের অজানা ছিল। আমি একটা বিষয় আসলে একটু অবাক এবং আশ্চর্য হয়েছি, সেটি হচ্ছে এই বিরুলিয়া গ্রামের এই প্রত্নতাত্ত্বিক আসলে কতটুকু এগুলোকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সেটি আলোচ্য আমার মূল বিষয় না। বিষয় হচ্ছে যে এই যে স্থাপনাগুলো আছে বা পুরাতন বাড়িগুলো আছে, এগুলোর সঠিক ইতিহাস কেউই বলতে পারে না বা বলতে চায়নি। আর বিশেষ করে আমার কাছে মনে হয়েছে অনেকেই এটি সঠিক ইতিহাস জানেন না, এবং এই বাড়িগুলোর মূলত কে বা কারা প্রতিষ্ঠিত করেছিলেন তার মধ্যে সম্ভ্রান্ত কয়েকজন ব্যক্তির নামই ঘুরে ফিরে সামনে আসে। সেই সকল মানুষগুলোর নাম তারা খুব ভালোভাবে বলতে পারেন, কিন্তু কোন বাড়িটি অ্যাকচুয়ালি কার ছিল সেই কথাটি বলতে পারেন না। তার মধ্যে দুটি বাড়ি খুব স্পেসিফিক আইডেন্টিফাইড, সেটি হচ্ছে গোপী সাহার একটি বাড়ি আছে, যেই গোপী সাহার বাড়িটা হচ্ছে মূলত যেটি আদি ঢাকেশ্বরী কাপড় বা বস্ত্রালয়ের মালিক ছিলেন। এই গোপী সাহার বাড়িটি নিয়ে সকলেই একমত, এটি গোপী সাহার বাড়ি। এবং তার পাশেই এখানকার এক সময়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে যার যথেষ্ট সুনাম রয়েছে, এবং এখানে আমি দেখলাম হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোক যার ভূয়সী প্রশংসা করেছেন, সেটি হচ্ছে তারক সাহা, তৎকালীন সময়ের চেয়ারম্যান তারক সাহা, যার যথেষ্ট পরিমাণে প্রভাব এখনও রয়েছে। বিশেষ করে তার সুনাম রয়েছে, পজিটিভ সুনাম রয়েছে, এবং উনি একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন, এবং সামাজিক কর্মকাণ্ডে উনি ধর্মের ঊর্ধ্বে উঠে সকলকে সম অধিকার দিয়ে পরিচালনা করার চেষ্টা করেছেন। সেই ইতিহাসটি এখানে আমি জানতে পেরেছি, এবং তারক সাহার যথেষ্ট পরিমাণে এখানে সুনাম রয়েছে। আমরা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি অ্যাকচুয়ালি কার বাড়ি, তার মালিকের নামটি আমাদের বেসিক জানা নেই, কিন্তু তার এই বাড়িটির সামনেই যে বাড়িটি আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি মূলত হচ্ছে সেই গোপী সাহার বাড়ি, যিনি হচ্ছেন ঢাকার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক, এবং যিনি পরবর্তী সময় 64-র দাঙ্গার সময় বা এরপরে কলকাতা চলে যান এবং সেখানে তার ব্যবসা পরিচালনা করেন। এই গোপী সাহার বাড়িটি এখনও দণ্ডায়মান, এবং তার পাশে আরও কয়েকটি বাড়ি রয়েছে, এবং যে চেয়ারম্যান বা তারক সাহার নাম বললাম তার বাড়িটিও সেখানে রয়েছে। বাকি বাড়িগুলোকে কেউ সঠিকভাবে মালিকের নাম আইডেন্টিফাইড করতে পারেননি। আমরা দ্বিতীয় পর্বে আরেকটি বাড়ি দেখব, সেটি হচ্ছে রজনীকান্তের বাড়ি। অর্থাৎ এই রজনীকান্ত উনিও একজন সম্ভ্রান্ত বণিক ছিলেন। আমরা আজকে মূলত এই পর্বে বিরুলিয়ার সঠিক ইতিহাসটি জানার চেষ্টা করব। অনেকে বলে থাকেন বিরুলিয়া জমিদার বাড়ি, বিরুলিয়ার অ্যাকচুয়ালি বিরুলিয়াতে কোনো জমিদার ছিলেন না। আমরা এখানকার যিনি বা যারা প্রবীণ ব্যক্তি আছেন তাদের মুখে আজকে সেই স্টোরি শুনব। মূলত এই সকল বিশাল অট্টালিকাগুলোর মালিক কে ছিলেন এবং কিভাবে তারা এই অট্টালিকাগুলো তৈরি করলেন, সঠিক ইতিহাসটি জানব। বিরুলিয়ার মূলত বণিক শ্রেণীর লোকদের সম্বন্ধে জানব। আমরা যতটুকু জানলাম, বিরুলিয়া গ্রামে কখনোই কোনো জমিদার বসবাস করেননি। আমি পূর্বেই বলেছি এই বিরুলিয়া গ্রামের যে সকল পুরাতন বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর সঠিক মালিকানার ইতিহাস নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং মতভেদ রয়েছে। এখানে যে স্ক্রিনে বাড়িগুলো দেখছি, এখানে প্রায় 4 থেকে 6টি বাড়ি এখনো অবশিষ্ট আছে। বিরুলিয়া গ্রামে মোট 7 থেকে 8টি বাড়ি এখনো দণ্ডায়মান আছে। জানা যায় এখানে মোট সম্ভ্রান্ত বাড়িগুলোর সংখ্যা ছিল 10 থেকে 15, বাকিগুলো ধ্বংস হয়ে গেছে। আর আমরা এখন যে বাড়িটি দেখছি এটি মূলত গোপী সাহার বাড়ি, যিনি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক ছিলেন, বর্তমানে যা মাস্টার বাড়ি নামেও অনেকটা পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে এই বাড়িগুলোর রাজস্বিক যে হাল বা রাজস্বিক যে ভাব ছিল সেটি অনেক আগেই হারিয়ে গিয়েছে। এখানে এখন যে বা যাহারা আছেন আসলে তারাও জীবনের তাগিদে এই ভগ্নদশার এই সকল
বাড়িগুলোতে বসবাস করতেছেন জীবনের ঝুঁকি নিয়ে। তবে এতটুকু স্পষ্ট ভাষায় বলা যায়, এই বাড়িগুলোতে বসবাস তারা হয়তোবা বেঁচে থাকার তাগিদে করছেন, কিন্তু এখানে বসবাসের ন্যূনতম যোগ্যতা তারা রাখেন না। কারণ হচ্ছে এই বাড়িগুলোর রাজস্বিক ভাবের সাথে এদের বসবাসরত ব্যক্তিবর্গের অ্যাক্টিভিটিস, পরিবেশ বা এগুলোকে যে মর্যাদায় রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল, সেই মন মানসিকতা বা যোগ্যতা কোনোটি তাদের নেই বলে আমি বিশ্বাস করি। আমার কাছে তাই মনে হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই গোপী সাহার বাড়িটির ভিতরেও প্রবেশ কিছুটা নিষিদ্ধ ছিল। যে বা যাহারা এখানে বসবাস করেন তাদের একজনকে আমরা পেয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে খুব বেশি কথা বলেননি, বলতে চাননি এবং কিছু সময়ের পর সেখান থেকে চলে গেলেন। এবং আমরা ভিতরে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি বললেন যে গেট বন্ধ আছে, এখন যাওয়া যাবে না। তো আমরা অন্যান্য বাড়িগুলো ঘুরে দেখলাম। খুবই দুঃখের বিষয়, আজকে যে সকল ব্যক্তিবর্গ এত মায়া দিয়ে, মমতা দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন, শুধুমাত্র এই ধর্মের অজুহাতে, রাষ্ট্র বিভাজনের সেই যে খেলা ছিল তার কষাঘাতে পড়ে এই সকল মানুষগুলো এদেশে জন্ম নেওয়া, এখানে বংশ পরম্পরায় বেঁচে থাকা মানুষগুলো এ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আসলেই এটা খুবই দুঃখজনক এবং আবেগঘন বলে আমার কাছে মনে হয়। কারণ তাদের তো কোনো দোষ ছিল না। ধর্ম কখনো কারো অপরাধ হতে পারে না। যে যার ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ধর্ম বেছে নেবে, এটাই তো স্বাভাবিক। এখন বিভিন্ন গ্রামে এই যে দালান ঘরে দেখেন আপনি, এরা এই প্রকৃত জমিদার না, প্রতাপশালী দিচ্ছে, প্রতাপশালী দিচ্ছে। এদের ব্যবসা ছিল, ব্যবসা ছিল এই গাজীপুরে, কুবাইল, ঢাকা, নারায়ণগঞ্জ। এরা ব্যবসা বাণিজ্য করতো বাইরে, তারা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামায় আইনে এই দেশে তারা ওই বৈশাখ আর কি খাইতো, এবং তারা খেলাধুলা করতো, গান বাজনা করতো, তাদের এইটাই ছিল তাদের পেশা। এমনকি ল্যান্ড প্রপার্টি ছিল তাদের। পরিবেশটা খুব সুন্দর ছিল, আশেপাশে খুব সুন্দর, এই কারণে এখানে তারা বসতি স্থাপন করতো আরাম করার জন্য, শান্তির জন্য। না, এই গ্রামে ঢুকিত। ও আচ্ছা আচ্ছা, এই গ্রামের লোক, এই গ্রামের ঢুকি। আচ্ছা আচ্ছা, তারা খেলাধুলা করতো, তারপরে নাটক করতো, যাত্রা করতো, আচ্ছা, গান বাজনা করতো। তারা এখানে খুব আনন্দ ক্ষতি করতো। এমনকি ঢাকা নীল ক্ষেত থেকে এসে, নীল ক্ষেত থেকে এসে এই ভলিবল সব খেলাইছে নীল ক্ষেত ঢাকা। এমনকি ওই ভাষায় আমি দেখছি তারা হেরে গেছে ভলিবল খেলা। আমাদের গ্রামে এইরকম প্লেয়ার ছিল, খেলার প্লেয়ার, নাটকের প্লেয়ার, যাত্রার প্লেয়ার, এত সুন্দর। আপনি কি এই গ্রামের যারা ওই ধরনের বণিক ছিলেন বা জমিদার বাবু যারা ছিলেন তাদেরকে দেখতেন? হ্যাঁ, দেখছি। আপনার শৈশবকালে দেখতেন? হ্যাঁ, দেখছি। কোনো স্মৃতি মনে আছে? এই গ্রামের প্রধান লোক ছিল তারকচন্দ্র সাহা। উনি এককালীন 18 বছর চেয়ারম্যান করছে। 18 বছর তারকচন্দ্র সাহা। এবং ওনাকে দেখে এমন কোনো লোক একটা দেখিনি আমি ওনার সামনে একটা বিড়ি খেতে, সিগারেট খেতে। উনি এরকম ছিল। হ্যাঁ, খুব মানে প্রতাপশালী লোক ছিল উনি। ওনাকে সবাই সম্মান করতো, মানত, এরকম লোক ছিল। আপনার বাল্যকালে মনে আছে জমিদার বাবুর কোনো স্মৃতি বা এখানকার যারা কোনো স্মৃতি মনে আছে যে আপনারা দেখতেন এই কর্মকাণ্ডে বা আপনারা তাদের দূর থেকে দেখতেন? মনে আছে আপনার ছোটবেলায়? হ্যাঁ, এই যে কাকা, এই সব বাড়িতে এখন কে বসবাস করতেছে? এইখানে কিছু বাড়ি সরকারি হয়ে গেছে। আবার কিছু যে বংশধর তারা দখল করে চলতেছে।
মানে এগুলো আর কি। বিষয় কি, এটার বিষয় একটা জিনিসই, অনেক বাইরে থেকে লোক আসে, আইসা দেখে। তখন আমি বলি একটা কথা, যে কি দেখো তোমরা, কি দেখতেছো, কি দেখার মধ্যে একটাই বিষয় আছে, সেটা যে তখনকার দিনে তারা কেন এত সব টাকাটা খরচ করে, হ্যাঁ, এই এত ডিজাইন করে এত সুন্দর করে বাড়িঘর করতে, এটা কারণ কি? এটা কারণ একটাই, যে একদিন হয়তো আমি থাকবো না এই পৃথিবীতে, কিন্তু স্মৃতির মধ্যে আমি বেঁচে তোমার থাকবো। কর্ম থেকে যাবে। হ্যাঁ, চিঠির মধ্যে বসে থাকবে। আমি স্মৃতির মধ্যে বেঁচে থাকবো। কিন্তু এই গ্রামের লক্ষ্য শোকে ছিল, এই গ্রামে ভারতীয় জজ ছিল, নিহার বল্লভ শাহ জজ, হ্যাঁ, গোপী বল্লভ শাহর ভাই, ছোট গোপী বল্লভ শাহ সবার বাড়ির মরে ছিল, এরপরে নিহার বল্লভ, এগুলো প্রাণ বলল। এখানে নাকি ওই যে ঢাকেশ্বরী হ্যাঁ হ্যাঁ, বাড়ি, এটার ওই মালিক। ওই পাশের বাড়ি ছিল, তাই? ওই একটু বাজাই, হ্যাঁ, স্কুলের পাশে, স্কুলের পাশে না? নিতার লাল সাহা, জি জি জি, ওনাকে দেখছি আমি। দেখতেন না? কি বডি, উচ্চ লম্বা ফিগার, এইরকম গায়ের রং সুন্দর, বডি কি, তাই? হ্যাঁ, আপনি দেখতেন না? হ্যাঁ, দেখছি নিতার লাল সাহা, ঢাকেশ্বরী, জি জি। ওনাকে দেখছি। মানে ওনাকে ছোটবেলা কেউ দেখলে ভয় পেয়েছে। এত স্মার্ট, উচ্চালম্বা। আর উচ্চ লম্বা বডি যেরকম উঠে, মানে কি বলবো, বলার মতো না। উনি এমন শৌখিন ছিল যে ছেলেমেয়েরা স্কুলে দড়ি খেলা, উনি যখন রাস্তাতে দড়ি খেলাইতো। তাই? মানে এই সমস্ত ইতিহাস কঠিন ইতিহাস। ও, দেখছি, যাই হোক, এটা পরে গ্রাম, হ্যাঁ, এই দেশের মানুষ, আমরা পূর্বের থেকেই হিন্দু মুসলমান মিলেমিশে বাস করে এই দেশের মানুষ, হ্যাঁ, হিন্দু মুসলমানে আমরা বাস করি, হ্যাঁ, এই দেশের মুসলমানরাও ভালো, আমরা মিলেমিশে বসবাস যে করি। আমাদের বাংলাদেশটা সম্প্রীতির দেশ। হ্যাঁ, সম্প্রীতি, আমরা ভালোবেসে সবাই সবাইকে ভাই, সবাই সবার দাদা, সবাই সবার হ্যাঁ, মাসি পিসি খালু খালা, হ্যাঁ, সবাই সবার, হ্যাঁ, সেই হিসাবে আমরা বসবাস করি সেই এবং হিসাবে করতে চাই। হ্যাঁ, সেই হিসাবে আমরা বসবাস করি। জি। আমাদের বিরুলিয়ার এই সুনাম তবে আছে। একমাত্র 60 ফুটে একটা দাঙ্গ হয়েছিল ওই সময়, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল। তখন আমি এই সমস্ত ইতিহাস জানি। ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, কাকা, 64 সেই দাঙ্গার আপনাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, আমাদের যারা প্রকৃতমহ বা হ্যাঁ, সনাতন ধর্মের যারা হয়েছে। তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এগুলি কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে তখন আছে। আপনি কতটুকু বা কত আমি ক্লাস 7 পাস করছি, 7 পাস করছেন? হ্যাঁ, পাকিস্তানে, তাহলে আপনার অনেক কিছু মনে আছে। হ্যাঁ, 7 পাস করছি। এই তখন দাঙ্গাটা হইল, ওই যে তারাচন্দ্র সাহা বললাম, মোটামুটি এই গ্রামের দায়িত্বটা ওনার উপরে ছিল। ওই নদী পারে উনি দাঁড়িয়েছি, আমিও ছিলাম দাঁড়িয়ে, ওনার পাশে দাঁড়ানো। যখন ওই 1 নম্বর মাজার থেকে, হ্যাঁ, হিন্দু মুসলমান মিলিতভাবে এই গ্রামে আসা শুরু করলেন, এই গ্রামকে নষ্ট করার জন্য, উনি চোখের জল ছেড়ে দিয়ে উনি সবাইকে বললেন যে আমি আর পারলাম না এই গ্রাম রক্ষা করার জন্য, তোমরা যে বলতে পারো তোমাদের জীবন নিয়ে। কঠিন অবস্থা। খারাপ। হ্যাঁ, তখন আমি কি করলাম, দৌড়ে বাইকে আসলাম, আমার একটা গড়ি ছিল, গড়ি, দৌড়ে বাইকে আসা, দড়িটা আমি কেটে দিই, ছেড়ে দিলেন আর কি? হ্যাঁ, ছেড়ে দিলাম। তারপরে আমি শাহবাজ পর্যন্ত চলে গেলাম। হ্যাঁ, শাহবাজ মনে যাইতে যে কত বিপদ হয়েছে, শাহবাজ অনেক রাস্তাঘাটে অনেক বিপদ। এই খাগান রাস্তা চিনি না, খাগান দিয়ে আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, খাগানে ঢুকে তারপরে কোনোরকম ভাবে জীবন নিয়ে, খুব খারাপ সময় পার করতে হচ্ছে খারাপ। ওই মুহূর্তে, জীবন খুব ঝুঁকির মুখে। খুব জীবন নিয়ে আমি বেঁচে আছি অনেক। তখন এই ভদ্রলোকরা সবাই দেশ ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, তখন চলে গেছে। এই বাড়ির মালিক রবি বল্লভ শাহ, উনি স্বাধীনের পরে গেছে 75-এ। এখন এই বাসায় কে বসবাস করে? হ্যাঁ, এখন তার বংশধর কেউ আছে? না, আমাকে জানি না। আছে, বর্তমান কেউ নেই। এই গ্রামে থাকে নাকি।
আমি এবার ধীর পায়ে হাঁটতে শুরু করলাম পাশের একটি ভবনের উদ্দেশ্যে। আসলে কি বলবো, আমার ছোট্ট মস্তিষ্কে ভাষা নেই, অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছি বটে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির সাথে আসলে কি হয়েছিল এটা যদি সচক্ষে দেখেন, যে কোনো বিবেকবান মানুষের অন্তর কাঁদবে, একবার হলেও থমকে দাঁড়াবেন। কি অপরাধ ছিল এই মানুষগুলোর, যারা এই এত মায়া মমতা দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন? এদেশের সকল ধর্মের মানুষ সহজ সম্প্রীতিতে মিলেমিশে বসবাস করছিলেন। তাদের অপরাধ কি শুধুই ধর্ম, শুধুই ধর্মের বিভাজন, রাষ্ট্রের বিভক্তি তাদেরকে এত মায়ার, এত মমতার বাড়িগুলো ছাড়তে বাধ্য করেছিল? আমি খুবই মর্মাহত হয়েছি। কালের বিবর্তনে যার সৃষ্টি আছে তার বিনাশ হবে, এটি সত্য, সেটি আমিও মানতে প্রস্তুত। কোনো কিছুই অবিনশ্বর নয়। তাই বলে ধর্মের দোহাই দিয়ে এই সকল সম্ভ্রান্ত সামাজিক মানুষগুলোকে বিতাড়িত করার যে একটি হীন কর্মকাণ্ড ছিল, সত্যি সত্যি খুব লজ্জাস্কর। দেখেন তো, এই যে বাড়িটির এখনো ছাদের যে কালিগুলো আছে, এই কালিগুলো তো আবার আমার আপনার আমাদের মুখে মাখা নাই। খুব খারাপ লাগছে, সত্যি অসম্ভব খারাপ লাগছে। এই বাড়িগুলোতে লুটপাট চালানো হয়েছিল, এত সুন্দর বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ক্ষত চিহ্ন, যার কালিমাখা মুখ এখনো এই বাড়ির ভিতরে প্রবেশ করলে দেখা যায়। খুব যন্ত্রণাদায়ক। এত সুন্দর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই বাড়িটির সামনে ব্রিটিশ এম্পায়ারের মুকুটের চিহ্ন দেখে বোঝা যায় এটি তৎকালীন সময়ে নির্মিত হয়েছিল। কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে, এই কালিনা আমার আপনার আমাদের পূর্বপুরুষদের মুখে লেপা আছে। অতীতে যা ঘটে গেছে, আমরা চাই না আমাদের এই সম্প্রীতির বাংলাদেশে ধর্ম নিয়ে, ধর্মের দোহাই দিয়ে আর কেউ এভাবে নিষ্পেষিত হোক। আজকে এই মানুষগুলোর হয়তো সাময়িক কষ্ট পেয়েছে, তারা সম্পদ হারিয়েছে, নিজের নারী পুতা ভিটা হারিয়েছে, কিন্তু এই গ্লানি, এই ক্লেশ বহন করতে হচ্ছে আমাদেরকেই, যারা এই কর্মকাণ্ডগুলো তখনও ধর্মের দোহাই দিয়ে করেছেন, এখনো ধর্মকে পুঁজি করে বিভাজনের কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন এবং ভিন্ন ধর্মের মানুষকে সম্মান দিতে জানেন না বা সম্মান দিতে চান না। বিনীত অনুরোধ, আমরা আর আমাদের মুখকে কালিতে মাখতে চাই না। এই বিল্ডিংটিতে পাশাপাশি দুইটি পরিবার থাকেন, একটি হিন্দু পরিবার, একটি মুসলিম পরিবার। মাঝখানে শুধু একটি মাত্র ওয়াল। আমরা তো এমনই সম্প্রীতির বাংলাদেশ ছিলাম, এমনই সম্প্রীতির বাংলাদেশ আছি, এমনই সম্প্রীতির বাংলাদেশ থাকতে চাই। এর মাঝেও কেন বারবার হঠাৎ করে ভিতরের হায়ানাগুলো, সুপ্ত হায়ানাগুলো জাগ্রত হয়ে যায় এবং আমার ভাই বোনদের উপর অতর্কিত আঘাত আসে? আমার আসলে আই এম রিয়েলি সরি, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই হচ্ছে একটি সম্ভ্রান্ত পরিবারের বাড়ি, ছাদগুলো এখনো কালো হয়ে আছে ধোঁয়ায় পোড়া, আর
এই বাড়িগুলোতে যারা বসবাস করছেন, আমি পূর্বেই বলেছি, হয়তোবা জীবনের তাগিদে ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভয় নিয়েও বসবাস করছেন, কিন্তু এই বাড়িগুলোকে ন্যূনতম সম্মানজনক রক্ষণাবেক্ষণ করার মতো যোগ্যতা আসলে তাদের নেই। আমাদের রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? আমার মনে হয় রাষ্ট্রের উচিত এই সকল স্থানগুলোকে সম্মানের ভিত্তিতে সংরক্ষণ করা। যারা ইতিহাস ঐতিহ্য নিয়ে জানতে চায় তাদের জানানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, সেখানে ইতিহাস লিপিবদ্ধ করে সাইনবোর্ড দেয়া, যেন সহজেই মানুষ সঠিক ইতিহাসটি জানতে পারে। এই সকল স্থাপনা কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হবে, সেটি স্বাভাবিক, সেটি প্রাকৃতিক নিয়মেই হোক, আমরা শুধু সেটাই চাই। আমরা আগামী পর্বে বিরুলিয়ার বাকি ইতিহাস জানব এবং এই ঐতিহাসিক বটগাছটি সম্বন্ধে এবং কালী মন্দির সম্বন্ধে জানব, যা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এখনো তারা স্মৃতি হাতড়ে বেড়ায়।